ওয়েলকাম ব্যাক এগেইন ইন দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের আর একটা প্র্যাকটিস সেট করাবো। এখন কিন্তু পরীক্ষার খুবই তাড়াতাড়ি খুবই কাছাকাছি কিন্তু চলে এসছে, যেটা 12ই জুলাই হতে চলেছে। কিন্তু পরীক্ষার কোনো রকম এখনও নোটিফিকেশন মানে ফর্ম ফিল আপের কোনো নোটিফিকেশন বেরোয়নি। সেইটা হতে পারে ওবিসি কেসের জন্য এই রকম অবস্থা হচ্ছে। এবার দেখো, আজকে যে ভিডিওটা করব সেটা মেনলি ফান্ডামেন্টাল অফ নার্সিং, ঠিক আছে? ফান্ডামেন্টাল অফ নার্সিং এই টপিকটা নিয়ে কিন্তু ভিডিওটা করব। তো ভিডিওটা তোমরা সবাই স্কিপ না করে দেখবে এবং পুরোটা তথ্য জানার জন্য কী করতে হবে, সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন পুরো প্রেস করে রাখবে, যাতে প্রত্যেকটা ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাও। দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য অ্যাভারেজ অ্যাডাল্ট হিউম্যান বডি। একটা অ্যাভারেজ হিউম্যান অ্যাডাল্ট বডিতে পার্সেন্টেজ অফ ওয়াটার কত থাকে, ঠিক আছে? সেটা বলতে হবে। অপশন এ 80%, অপশন বি 60%, অপশন সি 40%, অপশন ডি 90%। এর মধ্যে যদি আমি তুলনা করে বলতে চাই তাহলে সবচেয়ে বেশি থাকে 80%, যেটা হচ্ছে কিসের থাকে বলো তো? ইনফ্যান্টের ক্ষেত্রে কিন্তু 80% থাকে ওয়াটার। এবার 60%টা যেটা আমাদের কোশ্চেনে চেয়েছে অ্যাডাল্টে, তাহলে এখানে অ্যাডাল্ট 60% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবারে দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার 2, দ্য ক্লায়েন্ট মোস্ট অ্যাট রিস্ক ফর ফ্লুইড ভলিউম ডেফিসিট। তাহলে ফ্লুইড ভলিউম ডেফিসিটের জন্য কোন ক্লায়েন্টটা এখানে রিস্কে রয়েছে? অপশন এ ফিমেল, অপশন বি ইয়াং অ্যাডাল্ট, অপশন সি চাইল্ড, অপশন ডি ইনফ্যান্ট। এর মধ্যে কিন্তু অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, ইনফ্যান্ট এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। কারণ এ ফিমেল কিন্তু এখানে হবে না, কারণ সে নিজস্ব ওয়াটার মেনটেন করতে পারবে। ইয়াং অ্যাডাল্টও এখানে হবে না, বা চাইল্ডটা তারাও কিন্তু তাদেরকে ইনস্ট্রাক্ট করলে পারবে। তাহলে এখানে ইনফ্যান্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যান এক্সেসিভ ভমিটিং অ্যান্ড হেমারেজ লিডস টু। একটা এক্সেসিভ যদি ভমিটিং হয় এবং কারো হেমারেজও হয় এক্সেসিভ, তাহলে তার কারণে কি হবে? এটা দেখো, খুব ইজি কোশ্চেন। অপশন এ হাইপোভলেমিয়া, অপশন বি হাইপারভলেমিয়া, অপশন সি ফ্লুইড ওভারলোড, অপশন ডি ইডিমা। এই তিনটে অ্যান্সার কিন্তু রিলেটেড, তাহলে এইগুলো কিন্তু একটা হলে অপরটা হবে, বা একটা হলে অপরটা না হলে অপরটা হবে না, এরকম দেখো। তাহলে তিনটে অপশন কিন্তু কখনোই হবে না, এটা একবারেই এলিমিনেশন করে দাও। তাহলে করে রাখলো হাইপোভলেমিয়া। এবার দেখো, ভমিটিং আমরা জানি, ভমিটিং হলে হেমারেজ হলে কি হয়? সব কিছু হলে আমাদের বডি ফ্লুইড কিন্তু ডিক্রিজড হবে, কমে যাবে। তাহলে হাইপোভলিমিয়া এখানে কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4, ইন হাইপারটনিক ডিহাইড্রেশন ফ্লুইড মুভস ফ্রম। হাইপারটনিক একটা কন্ডিশন আছে এবং হাইপোটনিক একটা আছে। হাইপারটনিকে কী হবে? সেলস টু ইন্টারস্টিশিয়াল স্পেসে যাবে, এবং হাইপোটনিকের ক্ষেত্রে কী হবে? ইন্টারস্টিশিয়াল স্পেস টু সেলসে যাবে। এটা তাহলে হাইপোটনিকের ক্ষেত্রে হবে। এখানে আমি লিখে দিলাম হাইপোটনিক ডিহাইড্রেশন এর ক্ষেত্রে কিন্তু এইটা হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যায়, কোশ্চেন নাম্বার 5, এ ফিজিশিয়ান অর্ডার্স আইভি পটাশিয়াম ফর এ চাইল্ড উইথ হাইপারটনিক ডিহাইড্রেশন, এ নার্স পারফর্মস হুইচ অফ দ্য ফলোইং হাইয়েস্ট প্রায়োরিটি অ্যাসেসমেন্টস বিফোর অ্যাডমিনিস্ট্রারিং পটাশিয়াম। তাহলে হাইয়েস্ট প্রায়োরিটি অ্যাসেসমেন্ট কী করবে, কী অ্যাসেস করবে পটাশিয়াম অ্যাডমিনিস্টার করার পরে? আমরা জানি যে আইভি পটাশিয়াম হচ্ছে আইভি ইনফিউশন স্লো দিতে হয়, কারণ ফাস্ট দিলে কিন্তু বিভিন্ন কন্ডিশন হাইপার ক্যালেমিয়া হয়ে যাওয়ার চান্স থাকে, বা এখানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও হওয়ার চান্স থাকে। তাহলে দেখো, টেকিং দ্য টেম্পারেচার, নাকি টেকিং ব্লাড প্রেশার, নাকি অবটেনিং ওয়েট, নাকি চেকিং দ্য অ্যামাউন্ট অফ ইউরিন আউটপুট। অবশ্যই ইউরিন আউটপুটকে কিন্তু চেক করে তারপরে তোমার আইভি পটাশিয়াম দিতে হবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 দেখো, 6-এ কী বলছে? দ্য সিমটমস অফ সিভিয়ার ডিহাইড্রেশন। এখানে সিভিয়ার ডিহাইড্রেশনের সিমটমস বলেছে ইন অ্যান অ্যাডাল্ট ইনক্লুড অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট। তাহলে এখানে তোমাকে কী বের করতে হবে? এখানে তোমাকে এক্সেপশন বের করতে হবে। ওকে, অপশন এ ডিক্রিজ থার্স্ট, অপশন বি ডিজিনেস, অপশন সি উইকনেস, অপশন ডি প্যালপিটেশন। এখানে দেখো যে তিনটে অপশন রয়েছে সবকটাই কিন্তু তোমার ডিহাইড্রেশনের সাইন সিমটম কিন্তু হবে। তাহলে কোনটা হবে না সেটা বুঝতেই পারছো, হবে না কোনটা? না, অপশন এ ডিক্রিজ থার্স্টটা কিন্তু এখানে হবে না। পরবর্তী কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 7-এ কী বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের ফার্স্ট সাইন এখানে কী হবে? অপশন এ ইডিমা, অপশন বি শক, অপশন সি ডিহাইড্রেশন, অপশন ডি হাইপারভলেমিয়া। দেখো, ডিহাইড্রেশন হলে হাইপো হবে, হাইপারভলেমিয়া হবে না, ঠিক আছে? ইডিমাও হবে না। তাহলে পড়ে রইলে ডিহাইড্রেশন নাকি শক হিসেবে আমরা ফার্স্ট সাইন সিমটম হিসেবে ধরতে পারি। নেক্সট কোশ্চেন নাম্বার 8-এ কী বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসেসমেন্ট
ফাইন্ডিংস ইজ টিপিক্যাল অফ ইএসএফ। এখানে ইএসএফ এর সাথে টিপিক্যাল ফাইন্ডিং কোনটা হবে? অপশন এ ডিস্টেন্ডেড জুগুলার ভেইন, অপশন বি এলিভেটেড এইচসিটি লেভেল, অপশন সি র্যাপিড থ্রেডি পালস, অপশন ডি ইনক্রিজ সিরাম সোডিয়াম লেভেল। এখানে র্যাপিড থ্রেডি পালসটা হবে তোমার টিপিক্যাল টু ইএসএফ। ইএসএফ মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড। ওকে, কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলছে, দ্য ক্লায়েন্ট হ্যাজ বিন ভমিটিং অ্যান্ড হ্যাজ হ্যাড নিউমেরাস এপিসোডস অফ ডায়রিয়া। তাহলে ভমিটিংও হয়েছে, তার সাথে নিউমেরাস এপিসোড অফ ডায়রিয়া হয়েছে। তাহলে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাবরেটরি টেস্ট শুড বি দ্য নার্স মনিটর। তাহলে এখানে কি হবে, এখানে আমরা জানি, বুঝতেই পারছি যে কী হচ্ছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, তাই তো। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা মেনলি হয়, যেটা ডায়রিয়া বা ভমিটিংয়ের ক্ষেত্রে তোমার কিন্তু হচ্ছে। তাহলে সিরাম ক্যালসিয়াম নাকি ফসফরাস নাকি সোডিয়াম পটাশিয়াম। এটাও ইজি কোশ্চেন আছে, একটা ইজি কোশ্চেন দেখো, সিরাম পটাশিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পটাশিয়াম লস, তারপর হাইপোক্যালেমিয়া হয়ে যায় কিন্তু। এখানে এর পরবর্তী কোশ্চেন দেখো, রিটেনশন অফ ফ্লুইড ইন দ্য বডি ইজ রেফার টু এস। বডিতে যদি ফ্লুইড রিটেনশন হয় কী বলা হবে? ইডিমা, সোয়েলিং, ডিহাইড্রেশন, ইনক্রিজড হচ্ছে ওয়েট। দেখো এর মধ্যে ফ্লুইড রিটেনশন হলে কিন্তু সোয়েলিংয়ের কোনো ব্যাপার নাই, ডিহাইড্রেশন হবে না, ইনক্রিজড ওয়েটও হবে না। সোয়েলিং আর ইডিমার মধ্যে কনফিউশন হতে পারে, ইডিমা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর সোয়েলিং কি? সোয়েলিং হচ্ছে কোনো ইনফেকশনের সাইন সিমটম হিসেবে আমরা সোয়েলিং দেখি। এরপর দেখো কোশ্চেন নাম্বার 11, হাইপারভলিমিয়া ক্যান রেজাল্ট বিকজ অফ অল দ্য ফলোয়িং এক্সেপ্ট। এখানে তোমাদের আবার এক্সেপশন চেয়েছে, কোনটা হাইপারভলিমিয়া হয় না, হাইপোভলিমিয়া, ফ্লুইড ভলিউম কমে যায় কোনটাতে সেটা বলতে হবে। অপশন এ রেনাল ফেলিয়ার, অপশন বি সিসিএফ, অপশন সি ডায়রিয়া, অপশন ডি এক্সেসিভ সোডিয়াম ইনজেকশন। এখানে দেখো রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে আমরা জানি যে রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে কিন্তু ফ্লুইড ভলিউম ডেফিসিট হয় না, কিন্তু কী হয়, হাইপারভলিমিয়া হয়। সিসিএফেও হাইপারভলিমিয়া হবে, এক্সেসিভ সোডিয়াম ইনজেকশন করলে রিটেনশন অফ ওয়াটার হবে, মানে এটাতেও তোমার হাইপারভলিমিয়া হবে। তাহলে কোনটাই হচ্ছে না, ডায়রিয়াতে হচ্ছে না, তাহলে এটা হচ্ছে হাইপোভলিমিয়া হবে। ডায়রিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এভাবে কিন্তু এলিমিনেশন করে করতে পারো। কোশ্চেন নাম্বার 12 দেখো, 12-এ কী বলেছে, ইনক্রিজড বিপি, বাউন্ডিং পালস, জুগুলার ভেইন ডিস্টেনশন অ্যান্ড ক্র্যাকেল bilaterally indicates which of the following complications in patient receiving TPN। কেউ কোনো একটা পেশেন্ট TPN নিচ্ছে, টোটাল প্যারেন্টারাল নিউট্রিশন নিচ্ছে, সে মানে কোথায় দেওয়া হয়, সেন্ট্রাল ভেনে কিন্তু দেওয়া হয়। এখানে বলে দিয়েছে জুগুলার ভেনে দেওয়া হয়, তাহলে জুগুলার ভেন ডিস্টেন্ড হয়েছে আর বিপি বেড়েছে। বিপি বাড়া মানে একটা কী বলতে পারি আমরা, বিপি বাড়লে কিন্তু হাইপারগ্লাইসিমিয়া হবে না, এয়ার এম্বোলিজমও হবে না, সেপসিসও হবে না, ফ্লুইড ওভারলোড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13-এ কী বলছে, ইন এবিজি অ্যানালাইসিসে ব্লাড ইজ কালেক্টেড ফ্রম। এবিজির ফুল ফর্ম কি আমরা সবাই জানি যে এবিজিটা কিসে ডোনেট করে, আর্টেরিয়াল ব্লাড গ্যাস। আর্টেরিয়াল ব্লাড গ্যাস কোথা থেকে কালেক্ট করা হয় বলো, যে জানো, আর্টেরিয়াল ব্লাড গ্যাস কিন্তু আমাদের আর্টারি থেকে কালেক্ট করা হয়, এবং সে আর্টারি থেকে কিন্তু কালেক্ট করা হয়ে থাকে, এবং কালেক্ট করা হয় কোথা থেকে, মেনলি রেডিয়াল আর্টারি এবং তোমার হচ্ছে ফিমোরাল আর্টারি থেকে কিন্তু কালেক্ট করা হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো ইন এবিজি অ্যানালাইসিসে আমি বলে দিলাম ব্লাডটা কালেক্ট করা হচ্ছে আর্টারি থেকে, তাহলে আর্টারি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 14। তাহলে এই এবিজিতে আমরা যদি বলে কেউ একটা, যে এবিজিতে কী ফাইন্ডিং করা হয়, এবিজিতে ফাইন্ডিং কী হবে বলো তো। এবিজিতে আমরা এই যে এবিজির ফাইন্ডিংগুলো লিখছি, একটা দেখায় পিএইচ, একটা দেখায় PaO2, একটা দেখায় PaCO2, আর কি দেখায়, আর দেখা হচ্ছে বাইকার্বনেট HCO3-। ঠিক আছে, এগুলো কিন্তু একটা এবিজি অ্যানালাইসিসে দেখায়। এবার দেখো তোমার বলেছে নর্মাল রেঞ্জ অফ PaCO2। ঠিক আছে, পিএইচের রেঞ্জটা আমি বলে দিই, পিএইচটা হচ্ছে কত বলো তো, পিএইচটা 7.35 থেকে 7.45টা হচ্ছে একটা পিএইচের নর্মাল রেঞ্জ। ঠিক আছে, 7.35 to 7.45। এবার তোমার PaO2 আর PaCO2 রেঞ্জ হচ্ছে 91 থেকে 100-র মধ্যে mmHgর মধ্যে, এবং PaCO2 এখানে 4টে অপশনের মধ্যে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে 35 থেকে 45 mmHg। এবারে দেখো বাকি থাকলো বাইকার্বনেটটা হয় 22 থেকে 28%। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস উড এ নার্স রিকগনাইজ অ্যাজ কন্ট্রিবিউটিং টু দ্য ডেভেলপমেন্ট অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিসের ডেভেলপমেন্ট হিসেবে কোনটা এখানে কনসিডার করা হয়? অপশন এ এমফাইজেমা, অপশন বি হাইপারভেন্টিলেশন, অপশন সি ডায়রিয়া, অপশন ডি একালেসি। এখানে এমফাইজেমা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16 দেখো, বলছে
16-এ কী বলা হচ্ছে, ইন এ এবিজি রিপোর্ট, আবার এবিজি রিপোর্টে কিছু কিছু ভ্যালু দিয়ে দিয়েছে। পিএইচের ভ্যালু 7.3, ঠিক আছে, পিএসিও2 বলো 70, পিও2 ভ্যালু 80% আর HCO3 হচ্ছে 24। তাহলে হোয়াট ইট রিপ্রেজেন্ট, রেসপিরেটরি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস নাকি নান। এবার প্রথমে আমরা একটা এলিমিনেট করার তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে এলিমিনেট করবে কীভাবে। প্রথমে পিএইচ ভ্যালুটা দেখবে, ঠিক আছে, পিএইচ ভ্যালু কত দিয়েছে এখানে 7.3, তাহলে আমরা নর্মাল পিএইচ ভ্যালু পড়লাম 7.35 থেকে 7.45, তাই তো 7.35 থেকে 7.45 যদি হয় তাহলে এইটা কিন্তু এর রেসপেক্টে কী হচ্ছে, কম হচ্ছে। কম যদি হয় তাহলে কি বুঝবো আমরা, অ্যাসিডোসিস কন্ডিশন, অবশ্যই অ্যালকালোসিস নয়, তাহলে অ্যালকালোসিসগুলো কিন্তু ক্রস করে দাও, অ্যালকালোসিসগুলো ক্রস হবে, তাহলে এখানে পড়ে রইলো নানও হতে পারে, অ্যাসিডোসিস করে দিও না, তাহলে অ্যাসিডোসিস হবে, নাহলে নান হবে। তো এর মধ্যে কোনটা হবে কী করে বুঝবো, দেখো এবার পিএসিও2 দাও, পিএসিও2 70 দিয়েছে, যদি পিএসিও2 বাড়ে তাহলে বুঝতে হবে তখনও অ্যাসিডোসিস কন্ডিশন, ঠিক আছে, আর পিও2 যদি কমে তখনও বুঝতে হবে অ্যাসিডোসিস কন্ডিশন, মানে একটা অপরটার অপোজিট, তাই জন্য। এবার বাইকার্বনেট কিন্তু এখানে কোনো এফেক্ট ফেলবে না, বাইকার্বনেট যদি 22 থেকে 28 তবুও নর্মাল রেঞ্জে আছে, বাইকার্বনেট কিন্তু এখানে কোনো এফেক্ট ফেলবে না, তাহলে এইটা কী হবে, এইটা অবশ্যই নান হবে না, রেসপিরেটরি অ্যাসিডোসিস, কারণ মেটাবলিক অ্যাসিডোসিস হলে সেইটা আলাদা কন্ডিশন হতো, রেসপিরেটরি অ্যাসিডোসিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে হবে। ওকে, তাহলে এটা আমরা মার্ক করে দিই, কোনটা এখানে নাহলে বুঝতে পারবে না, রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবারে পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 17, এবিজি অ্যানালাইসিস রিপোর্ট শোস দ্যাট এ ডিক্রিজ বাইকার্বনেট লেভেল অ্যান্ড পিএইচ ভ্যালু ডিনোটস, একটা বাইকার্বনেট লেভেল বলছে ডিক্রিজড এবং পিএইচ ভ্যালু ডিক্রিজ পিএইচ ভ্যালু, তাহলে পিএইচ ভ্যালু যদি ডিক্রিজ করে, আমি একটু আগেই তোমাদের কি বললাম যে অ্যাসিডোসিস হবে, তাহলে অ্যালকালোসিস কন্ডিশনগুলো বাদ, ঠিক আছে, তাহলে অ্যাসিডোসিস কন্ডিশনগুলোতে তোমার টিকমার্ক দেওয়া, অ্যাসিডোসিস দুটো আছে। এবার বলেছে বাইকার্বনেট ডিক্রিজ করা, ঠিক আছে, আমি একটু আগেই বললাম বাইকার্বনেটটা নর্মাল লেভেলে, মানে অ্যাসিডোসিসে কিন্তু তোমার এবার ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে সেটা একটা ব্যাপার, ঠিক আছে, তাহলে এটা এখানে কিন্তু দেখো মেটাবলিক অ্যালকালোসিস নাকি রেসপিরেটরি মেটাবলিক অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যাসিডোসিস, কোনটা রাইট অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে এখানে কিন্তু তোমার যেহেতু বাইকার্বনেট বলেছে রেসপিরেটরি অ্যাসিডোসিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 18 কি বলছে, 18 বলছে স্টারভেশন, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, শক অ্যান্ড ডায়রিয়া মে লিড টু, অপশন এ রেসপিরেটরি অ্যালকালোসিস, অপশন বি রেসপিরেটরি অ্যাসিডোসিস, অপশন সি মেটাবলিক অ্যালকালোসিস, অপশন ডি মেটাবলিক অ্যাসিডোসিস। এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট মেটাবলিক অ্যাসিডোসিসের একটা রিস্ক ফ্যাক্টর। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 19 কি বলছে, 19 আছে, এ নার্স ইজ কেয়ারিং ফর দ্য পেশেন্ট অন ডায়ুরেটিক্স থেরাপি, দ্য নার্স শুড মনিটর দ্য পেশেন্ট ফর হুইচ অ্যাসিড বেস ডিসঅর্ডার, কোন অ্যাসিড বেস ডিসঅর্ডারটাকে এবার ডিনোট করবে, ডায়ুরেটিক থেরাপি যদি হয় সেইটার ক্ষেত্রে কিন্তু তোমাদের কী আসবে বলো তো, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসিডোসিস হবে না, সেই ক্ষেত্রে হবে অ্যালকালোসিস। ওকে, অ্যালকালোসিস তার কারেক্ট অ্যান্সার হবে সেখানে, ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যালকালোসিসগুলো অ্যাসিডোসিসগুলো এখানে বাদ দিয়ে দাও, তাহলে রেসপিরেটরি হবে না মেটাবলিক হবে সেটা হচ্ছে কারেক্ট, এখানে ভাবতে হবে, এটা কিন্তু আমি বলে দিই এটা তোমাদের মেটাবলিক অ্যালকালোসিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর দেখো কোশ্চেন নাম্বার 20তে কী আছে, 20তে আছে, এ নার্স ইজ কেয়ারিং ফর অ্যান ইনফ্যান্ট হু হ্যাজ ইন্ট্র্যাক্টেবল অ্যান্ড আনকন্ট্রোল ভমিটিং হচ্ছে, তাহলে কী হবে, মোস্ট লাইকলি কমপ্লিকেশনস কী হবে, অ্যাসিডোসিস, হাইপারক্যালেমিয়া, হাইপারন্যাট্রিমিয়া নাকি অ্যালকালোসিস, ঠিক আছে, এখানে আমি বলে রাখি যে যদি কোনো কিছু ভমিটিং বা কোনো ডায়রিয়া মানে ফ্লুইড লস যদি হয় তাহলে কিন্তু ফ্লুইড লসের সাথে কী হবে, ইলেকট্রোলাইট লস হবে, বাড়বে না, তাহলে হাইপারক্যালেমিয়া হাইপারন্যাট্রিমিয়া কিন্তু হচ্ছে না, আর অ্যাসিডোসিস হবে না, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যালকালোসিস। এরপরে দেখো পরবর্তী কোশ্চেন, এখানে নর্মাল রেঞ্জগুলো একটু মনে রাখবে, কিছু ইলেকট্রোলাইটের নর্মাল রেঞ্জ চেয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ ক্যালসিয়ামের নর্মাল রেঞ্জ কত, আমি বলে দিচ্ছি এটা তোমাদের যে 8.5 থেকে 10.5 mg/dl, ইউনিটটা মনে রাখবে mg/dl। এরপরে চেয়েছে তোমার সোডিয়ামের নর্মাল রেঞ্জ কত, বলো তো, এখানে 135 থেকে 145 কিন্তু মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 23, প্রিন্সিপাল ইলেকট্রোলাইট অফ ইন্ট্রাসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট, ইন্ট্রাসেলুলারে প্রিন্সিপাল ইলেকট্রোলাইট কী হবে আর এক্সট্রা সেলুলারে কী হবে, এটা দেখো ইন্ট্রাসেলুলারে কিন্তু আমরা দেখব যে
ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এক্সট্রা সেলুলার হলো কিন্তু সোডিয়াম হবে। নর্মাল সিরাম পটাশিয়াম লেভেল কত? নর্মাল সিরাম পটাশিয়াম লেভেল এখানে হচ্ছে পটাশিয়াম লেভেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার 3.5 থেকে 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এরপর লাস্ট কোয়েশ্চেন, হুইচ ইলেকট্রোলাইট ইজ এক্সট্রা সেলুলার? তাহলে এক্সট্রা সেলুলার আমরা পেয়ে গেলাম যে এক্সট্রা সেলুলার কী হচ্ছে বলে দাও সবাই। এক্সট্রা সেলুলার হচ্ছে সোডিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে 25 কোয়েশ্চেন আবার কমপ্লিট হলো আমাদের। এভাবেই কিন্তু চ্যানেলে তোমরা জুড়ে থাকবে আর প্রত্যেকটা ভিডিও দেখবে, আমাকে সাপোর্ট করবে, কমেন্ট করবে কেমন লাগছে, কোনো কোয়ারি থাকলেও বলবে। দেখাবে পরবর্তী।